এটা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে এবং ঐক্যবদ্ধভাবে যে ভূমিকা পালন করা দরকার ছিল, আমরা 2024-এর 5ই আগস্ট অথবা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে আমরা যেভাবে জাতিগত একটা ঐক্য গড়ে তুলে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কাজ করেছি, সেই ঐক্যটা পরবর্তী সময়ে আমরা তো ধারণ করতে পারি নাই। আমরা তো কথা বলেছি যে এটা ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই। আবার আমরা ওই একই সাথে বলেছি যে আমাদের ছেলেরা জীবন দিয়েছে, এটাকে আমাদের ধারণ করতে হবে। আবার একই সাথে আমরা বলছি যে তাদের কোনো সংস্কার আমরা গিয়ে এগুলো আমরা মানব না, এগুলো আমরা রাখবো না। একই সাথে আমরা বলছি যে বিচার সংস্কার যাই হোক, আমাদের ইলেকশন দরকার। তো বিচার সংস্কার আমি ব্যক্তিগতভাবে নিজের কাছে বারবার জানতে চাই যে আসলে এই যে সংস্কার আমরা করতেছি, দৃশ্যমান একটা বা দুইটা সংস্কারের কথা কি আমরা আসলে বলতে পারি? যেই সংস্কারটার কারণে এই যে একটু আগে আমরা যে কথা বললাম যে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক অবস্থার কোনো সংস্কৃতিকে আমরা পরিবর্তন করতে পেরেছি, বরং কোনো ক্ষেত্রে তো এলাকা থেকে কথা উঠছে, সাধারণ মানুষ এই কথা বলছে যে এই লাউ সেই কদু, এই একই কথা বলছে যে এ তো সেই মুদ্রার এপিঠ ওপিঠ। এই কথার অর্থ কী? এ কথার অর্থ তো হলো এটা আমার দিকেও আসে, আমি এটা আমাকে নিয়েই বলছি যে আমার এই পরিস্থিতির সামনে রেখে আপনি শুধুমাত্র পুলিশ প্রশাসন, শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন অথবা শুধুমাত্র কোনো একটা জায়গাকে ধারণ করে নির্বাচন কমিশনকে আপনি ঠিক করে আপনি 300 নির্বাচন দিয়ে কিভাবে সফল হবেন? যেই দেশে একটা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনও এখন কন্ট্রোল করা হয় একটা চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে যে এটা আমরা এখন করব না, এটা আমরা দেশে সরকার নির্বাচিত একটা সরকার আসবে তখন করব। তার মানে মেসেজটা এই যে ওই যে একটু আগে হেলাল ভাই বললেন, আমি এই কারণে হেলাল ভাইকে একটু ইন্টারাপ্ট করেছি, দুঃখ প্রকাশ করে বলছি যে মেসেজটা হলো এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের ওই সমস্ত ইলেকশনগুলো লাগবে না, যারা ক্ষমতায় আসবে ওটা তারা ওগুলো ঠিক করে ফেলবে সব। এই কারণে স্থানীয় নির্বাচন দরকার নাই। এই কারণে আমাদের ইলেকশন তো দাবি করছি আমরা, কিন্তু সেই ইলেকশনের জন্য আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটা নির্বাচন, সেই নির্বাচনটা বন্ধ করে দেওয়া। খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল নির্বাচন, গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে তো জাস্টিফিকেশন করতে হবে। অ্যালামনি অ্যাসোসিয়েশনের নির্বাচন তার ভোট দেওয়া ওটার তো একটা অধিকার, তার সবচেয়ে বড় অধিকার। আমি এই জায়গায় বলেছি হেলাল ভাই, আমার পটুয়াখালীতে আইনজীবী অঙ্গনে সফিস্টিকেটেড একটা এলাকা, সেখানে সেক্রেটারিকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া। আপনি সেই দেশে একসাথে 300 নির্বাচন করবেন, আর আমাদের এখন বক্তৃতা শুনতে হয় যে থানায় অ্যারেস্ট করতে হলে আমার সাথে আলাপ করে করতে হবে। সেই ইলেকশনে আপনি ভোট দিতে যাবে, জনগণ তার কথা মতো সে ভোট দিয়ে আসতে পারবে। এত সুন্দর বাংলাদেশ আমরা করে ফেলতে পারছি। এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে বিশ্বাস করতে হবে যে থানায় একজনকে অ্যারেস্ট করলে তারপর ঘেরাও করে তাকে আমরা সিনেই নিয়ে আসছি সেখান থেকে? আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি আমার ভোট দিয়ে সেখান থেকে নিরাপদে আসতে পারবো? আমি এলাকায় গেলে ভোট চাইতেছি জনগণের কাছে ফ্রেশ, জনগণ আমাকে বলতেছে মাসুদ এসব ভোট চাওয়াটাও বাদ দেন, আগে আমাদের অধিকার নিশ্চিত করেন। আমরা তো অধিকারের জায়গায় নেই। আমরা 2024-এর আগে যে 15 বছরের ছিলাম সেই জায়গায় আমরা আছি। আমার ভোটের নিরাপত্তা নেই, আমার জীবনের নিরাপত্তা নেই, আমার ব্যবসার নিরাপত্তা নেই। আগে একজনকে চাঁদা দিতাম, এখন 3 জনকে চাঁদা দিচ্ছি। হেলাল ভাইয়ের এলাকায় যদি এই কোশ্চেন না শুনে, আমি চ্যালেঞ্জ দিলাম হেলাল ভাইকে, যদি হেলাল ভাই তার এলাকায় এই কথা না শুনে যে আমার ভোট পড়ে নির্বাচন নাই, ভোট পড়ে আমি যে 3 জায়গায় চাঁদা দিতে হয়, এটাকে বন্ধ করতে হবে। আগে আমার যে এখন আমার লোককে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে, এখন এই 8 মাসে আমরা 77 জনকে হত্যা করলাম, এরা কারা? আমাদেরকে আওয়ামী লীগ হত্যা করেছে। তাহলে আমাদের এই হযবরল অবস্থা রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে না? এই সংস্কারে আমাদের নজর নাই। আমাদের নজর হলো সাধারণ মানুষ সব ভালো হয়ে যাবে, আমরা আগের মতো থেকে যাব, আমাদের ওই পুলিশ এসে সেই একই কাজ করবে, আমাদের প্রশাসন এসে একই কাজ করবে। সেই চেষ্টা, আমি বলবো এটা চেষ্টা না, এটা তো অপচেষ্টা চলতেছে। প্রত্যেকে তার জায়গায় মনে করতেছে যে আমি আবার এই দেশ পরিচালনা করব। এটা তো জনগণের অধিকার থেকে আপনি তাদেরকে বঞ্চিত করে তো আপনি আপনার রায় কার্যকর করতে পারবেন না। একটি প্রশ্ন রেখেছেন আইজুল বারী হেলাল, যে 300 আসনের প্রার্থী কেন দিলেন? সেই প্রশ্ন 300 আসনের প্রার্থী দিয়েছে আমরা জনগণের দল, জনগণের কাছে আমাদের কথা বলতে হবে না, যেতে হবে না। আমরা নির্বাচন চাই না এটা তো বলি না, আমরা নির্বাচন বিরোধী দল না, কিন্তু নির্বাচন করার জন্য যে পরিবেশ আপনার প্রয়োজন, মানুষকে, সাধারণ মানুষ, আপনি এখন এই রাস্তায় বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, 10 জনকে জিজ্ঞেস করেন, যদি আমার এই কথা মিথ্যা প্রমাণ হয় তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি শাস্তিতে মাথা পেতে নেব। ওই 10 জনকে জিজ্ঞেস করেন বিচার সংস্কার ইলেকশন, ওনারা ফ্রেশ বলবে যে ভাই আগে বিচার, আগে সংস্কার, আগে শেখ হাসিনা নিয়ে আসেন, আগে অন্তত 3টা বিচার কার্যকর করেন, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই বলে যদি নিষিদ্ধ হতো তাহলে তো আব্দুল হামিদ এখানে যাওয়ারই সাহস করতো না, তাহলে সাথে সাথে তাকে ওখান থেকে গ্রেপ্তার করা যেত। আমরা তো সেটা করতে পারলাম না। আজকে আওয়ামী লীগের গুপ্ত মিছিল হয়, আপনি তাকে কেন গ্রেপ্তার করবেন? আমি টকশোতে জিজ্ঞেস করেছিলাম যে কেন গ্রেপ্তার করবেন আওয়ামী লীগকে? আওয়ামী লীগের দোষ কি? কি জন্য গ্রেপ্তার করবেন? গ্রেপ্তার তো করবেন তখন যদি তাকে আপনি নিষিদ্ধ করতে পারতেন। আমরা সেটা করতে পারলাম না কেন? আমরা তো করতে পারলাম না, আমরা বলে দিলাম এটা জনগণের দায়িত্ব। তো জনগণ যদি সব দায়িত্ব হয়, তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজটা কি?
জনগণের কাজ করুক, তাহলে আমরা আমাদের নিরিবিলি থাকি। আমরা এত জনগণের সেক্ষেত্রে আকাঙ্ক্ষার জায়গাটা নিষিদ্ধ আমরা কি করার প্রত্যাশা জন্য পূরণ করলাম? আমরা কেন এটা বলতে পারলাম না যে এই দায়টা আমাদেরও আছে, যে না আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের আজকে যে মাহফুজের স্ট্যাটাস, এই স্ট্যাটাসে রাজনৈতিক দলের এই ব্যর্থতার কথা বলা আছে। আমি রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমি এই ব্যর্থতার দায় মাথায় নিচ্ছি যে আমরা এটা করতে পারি নাই। 5ই আগস্টের পরে আমরা যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানে পাটাতন তৈরি করেছিলাম, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এখন প্রত্যেকে যার যার স্বার্থে আমরা কাজ করছি, জনগণের স্বার্থে, শহীদদের স্বার্থ। আজকে হামিদ সাহেব যখন পালিয়ে যায়, তখন আমার বাউফলের শহীদ নয়নের ছোট ভাই চিকিৎসা পাচ্ছে না বলে সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি রেখে হেলাল ভাই জানেন? না না, এটা পলিটিক্যাল কেন? এটা আপনি শহীদের ভাই চিকিৎসা পাচ্ছে না, সে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য হসপিটালে ভর্তি। আপনি যেটা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আমি তো দাবিটা, জনগণের আহত পঙ্গুদের দায়িত্ব নিতে পারলাম না। আজিজুল বাড়ি হেলালের মন্তব্য জেনে আমি আসছি। বাংলাদেশের, আমি একটু বলি, আপনি প্রশ্নটা পরে করেন। জামাতে ইসলামী বাংলাদেশের ডাবল ডিলিং, একটা ইংরেজিতে একটা কথা আছে ডাবল ডিলিং, যাকে বলে দ্বিচারিতা। ডাবল ডিলিং একটা প্রথম আওয়ামী লীগের সাথে মহাব্বতটা করলো ঢাকা প্রেস ক্লাবে, দেখলাম আমি জাতীয় প্রেস ক্লাবে ইকবাল সোবান, মঞ্জুর হাসান বুলবুল, আরও একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে, সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল, বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে। বলছে না এই কথা? না, এটা সত্য নয় আপনার কথাটা। কেন প্রেস ক্লাবের কি পত্রপত্রিকা আসেনি? পত্রপত্রিকা আসছে, তারা আসেনি, এটা ছবি আসে না ওই প্রোগ্রামে? তো ওই যারা দেখতে আমিও গেছিলাম, আমি তো নিজে দেখছি পত্রিকায় না আসতো, আমি কেউ চলে যায়, তাই এটা দায় আচ্ছা, আরে ভাই এক জায়গায় বসে মিটিং করছে প্রেস ক্লাবে এবং সেখানে চা খাওয়া খাই হচ্ছে। আমি বিচক্ষণ মানুষ, আই ওয়াজ প্রেজেন্ট এট দ্য প্রেস ক্লাব, ওই তো জেনে কথা বলছিলাম, আমি ছিলাম তো, আপনি না জেনে কথা আই ওয়াজ প্রেজেন্ট, আমি এটা কোনো মিটিং ছিল না আমাদের সাথে। কি ছিল ওটা? ওখানে আমিরে জামাত গিয়েছেন, সেখানে ওনারা উপস্থিত হয়েছেন। ডিস্টার্ব দেন না, এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের, যে জামাত ইসলামের যে জামাতকে আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে, আওয়ামী লীগের সাথে এরকম দহরম মহরম, তাই না? এবং প্রান্তিক পর্যায়ে আপনি নিজেই দেখলেন, প্রান্তিক পর্যায়ে জামাত ইসলাম কমিটি করছে, এগুলো সব রিজভি ভাইয়ের বক্তব্য হচ্ছে যে মানে সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে। তারপরে দেখেন সফিস্টিকেটেড আওয়ামী লীগকে দলে নেওয়া যাবে, এটা হলো কিন্তু তোমাদের পলিটিক্যাল। এখন আওয়ামী লীগকে কিভাবে আপনি ডিল করবেন এই বিষয়ে আলোচনা করতে চাই। আওয়ামী লীগের সফিস্টিকেটেড আওয়ামী লীগকে আপনারা নাকি দলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এখন তো বেহেশতে টিকিট বিক্রি করা শুরু করছে, সেটা তো অন্য বিষয়, এটাই পয়েন্টের সাথে তো আপনি বেহেশতে টিকিট বিক্রি করা শুরু করছে ভোটের জন্য। আবার বলছে যে ভোট করা যাবে না, 300 আসনে নমিনেশন দিয়ে করছে, ভোট করা যাবে না। একবার বলছে এটা জামাতের থেকে ফিরে আসে, জামাত ইসলাম বলল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, কথা বলছেন। তারপরে বলল কি, প্রথমে লন্ডন থেকে ফিরে আসে বলল ফেব্রুয়ারি মাসে নির্বাচন, রোজার আগে দিতে হবে, যেহেতু মার্চে রোজা হবে। আবার বলল যে আপনার ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। আবার বলল সংস্কার ছাড়া নির্বাচন হবে না। জেনারেল এর সাথে কিন্তু এই কাম করতো, খালি উল্টাপাল্টা, মানে তারপরে বললো লাস্টে সেদিনকে বললো এপ্রিল মাসে নির্বাচন হবে। অর্থাৎ জামাতের এই যে ডাবল ডিলিং, আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে জামাতের এই ডাবল ডিলিং এর জন্য। সংগঠন না আমি বলি, আর আজকে আর এমন একটা তৈরি করেছে, দেখেন রাজনীতি আমরা যারা করি, আমরা নির্বাচন চাবো, এটা রাজনৈতিক ব্যাকরণ। যারা বলে যে রাজনীতিতে নির্বাচন চাওয়া ঠিক না, তারা পলিটিক্যাল ব্যাকরণের সামনে ইগনোরেন্ট টোটালি। কারণ আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, এবং অবশ্যই এখানে একটি প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে যদি আমরা একটু প্রসঙ্গে থাকি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবির ব্যাপারটা এসেছে, আমরা জানতে চাইবো আপনার কাছে যে বিষয়ে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানাবেন কিনা। আমরা পরিষ্কার যেটি দেখতে পেলাম, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের থেকে যেই প্রেশারটি গভর্নমেন্টকে দেওয়ার কথা তার কিছুই দিল না। কেন দিল না? কেননা তারা নিজেদের অঙ্ক কষে ফেলছে, 300 আসনে নমিনেশন দিয়ে ফেলেছেন, আর সব এলাকায় আমরা দেখতে পাচ্ছি তারা তাদের প্রভাব প্রতিপত্তি দাঁড় করিয়ে ফেলেছেন, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি, ঘাট দখল, ইজারা দখল সব করছেন। সমস্যাটি রাজনীতির, বাংলাদেশের এখন সংকট কিন্তু রাজনীতির। আপনি যদি রাজনৈতিক ব্যবস্থা ঠিক না করেন, সংস্কৃতি ঠিক না করেন, তাহলে কিন্তু প্রশাসনও ঠিক করতে পারবেন না, পুলিশও পারবেন না, এমনকি বিচারও পারবেন না। কাজেই আমরা এমনকি ছাত্রদের, তরুণদের পার্টিটাকে দেখলাম যেটি গণ অভ্যুত্থান ঘটাতে পেরেছে, সেই চরিত্র বাদ দিয়ে তারা এই প্রচলিত রাজনীতির, এই কলঙ্কিত রাজনীতির অথবা সংস্কৃতিতে নিম্নমানের সংস্কৃতির রাজনীতি তারা বেছে নিচ্ছে। কেননা তারা দেখতে পাচ্ছে তাদেরকে ভোটের মাঠে কাদের সাথে নামতে হবে, সেখানে টাকা পয়সা লাগবে, প্রভাব প্রতিপত্তি লাগবে। সবার নজর হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলর, কমিশনারদের দিকে, আওয়ামী লীগের ব্যবসায়ীদের দিকে, আওয়ামী লীগের রাজনৈতিক নেতা। এখন দেখেন, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, এই বাছবিচারের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন? আপনি প্রথমে বলে দেন যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, রাজনৈতিক দল হিসাবে আপনি তার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবেন। এখন ব্যবসায়ীদের খবর হচ্ছে বিএনপির কেউ না কেউ, কোথাও কোথাও জামাতের লোকরাও তাদের ব্যবসা এবং তাদের প্রভাব প্রতিপত্তি দেখভাল করছে। এটি কি 5ই আগস্টের শর্ত ছিল যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং জামাত এগুলো দেখভাল করবে? নিশ্চয়ই ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যা প্রত্যাশিত সেটা না, এমনকি নতুন দল যেটা গঠিত হয়েছে সেই দলেরও কেউ কেউ ভুল পথে গেছে, এটা আমরা শুনছি এবং দেখছি কিছু। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা শোনেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম এবং সেটি কিন্তু আশা আকাঙ্ক্ষার অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন আসে, তাহলে সরকার
ঠিকভাবে কাজ করতে পারছে কিনা। আমরা একজনের কাছে শুনলাম, এনসিপির একজন নেত্রী, তিনি বলেছেন যে সরকার যেহেতু গণঅভ্যুত্থানের স্পিড থেকে সরে গেছে, সুতরাং দুই উপদেষ্টার এখান থেকে সরে যাওয়া উচিত এখন। তো এই কথাটা একটা আক্ষেপ থেকেই নিশ্চয়ই এসেছে। আপনি কি মনে করেন আসলে গণঅভ্যুত্থানের স্পিডের সাথে সরকার কতটুকু একাত্ম হয়ে আছে? দেখুন, সরকার কিন্তু একটা রেফারি। আমরা সরকারকে কেন খেলোয়াড় ভাবছি? অথবা তারা যদি কিছুটা খেলতেও অভ্যস্ত হন, তাকে আপনি আবার রেফারির জায়গায় ফেরত পাঠিয়ে দেন। কাজেই সংস্কারটি সরকারের দায়িত্ব এবং সরকারের দায়, এটি ভেবে রাজনৈতিক দলগুলো কিন্তু বেশ খোশ মেজাজে আছে। কখনো নেগোশিয়েট করে, কখনো নির্বাচনের জন্য চাপ দেয়, কখনো কী সংস্কার হবে সেটি নিয়ে লুকোছাপা করে। সরকারটি দুর্বল এবং সরকারটি কিছুটা বেদিশা, এবং সরকারের ভেতরে কারো কারো একটু যে আপনার অ্যাম্বিশন গ্রো করে নাই তাও না। আমি কিন্তু মনে করি, আমি একসময় আসিফ এবং মাহফুজকে সরকার থেকে বেরিয়ে যেতে বলেছিলাম যখন তারা রাজনৈতিক দল করে। কেননা ইটস এ সিরিয়াস ম্যাটার যে আপনি একটি দল করবেন বা আপনার দুজন সদস্য সরকারেও থাকবে, ভবিষ্যতে এটিই হবে তাদের বিরুদ্ধে বদনামের কারণ। তখন তারা বেরোননি। এখন যে নেত্রীর কথা আপনি বলছেন, উনি মূলত বলতে চেয়েছেন মাহফুজ যেই সুরে কথা বলছেন সেটার প্রতিফলন হিসাবে, যেহেতু ছাত্রদের প্রভাব সরকারে নাই, 32 জন কিংবা 31 জনের মধ্যে মাত্র 2 জন প্রতিনিধি হচ্ছে ছাত্রদের, অতএব তারাই দায়িত্ব আর নিতে চাচ্ছে না। আপনি একবার ভাবুন দেশটি কত ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। তার মানে জুলাই অভ্যুত্থান, অগাস্টের বিপ্লব, এটির দায় কে নিচ্ছে? আমি তো নাগরিক পার্টিকে দেখতাম, আহত নিহতরা সব তাদের সাথে কথা বলতো। এখন তারা যদি সরকার থেকে সরে যায়, তাহলে এই বিচারের দায় কার? আপনি দেখেছেন যে জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে স্নিগ্ধ পদত্যাগ করেছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে সরকার থেকে কিন্তু বিপ্লবের বা গণ অভ্যুত্থানের লোকজন সরে যেতে চাচ্ছে। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর থেকে যে আচরণ করছে, মাহফুজ খুব সঠিকভাবে বলেছেন যে সেই আচরণ কিন্তু অদায়িত্বশীল আচরণ। সেই আচরণটি হচ্ছে ভোটের বাক্সে আপনি নিজেকে কিভাবে দেখতে চান। দেখুন, আমি কিন্তু নির্বাচনের পক্ষের মানুষ, এবং নির্বাচনে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশকে বিনিয়োগে, অর্থনীতিতে, রাজনীতিতে এগিয়ে নেবেন, এটি আমি চাই। কিন্তু আপনি যেভাবে তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছেন, সেটি কিন্তু দেখতে খারাপ লাগছে। আমি মনে করি মৌলিক সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্য পোষণ করবে এবং তার দলীয় বিধিনিষেধ কিছুটা হলেও পেরিয়ে তত দ্রুত আপনি নির্বাচনের দিকে যেতে পারবেন। আমি আসবো আবার আপনার কাছে। শফিকুল ইসলাম মাসুদ, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যেটা আপনি বললেন, সেটা এখন কিভাবে সম্ভব হতে পারে? আমরা সরকার পক্ষ থেকে শুনি যেটা জনগণ ঠিক করবে, জনগণ আসলে কিভাবে এটা ঠিক করতে পারে? আমি আপনাদের দল থেকে কি কোন পন্থা আপনাকে আমি একটু এ ব্যাপারে বলেছি যে আমাদের আজিল বাড়ি হেলাল ভাই যখন বলছিলেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা যখন শুনি যে তাদের মিছিল আমরা কেন ঠেকাতে পারছি না, কেন দিন দিন তাদের মিছিলে কিছু লোক বাড়তি হচ্ছে, তো আমি তো এই প্রশ্ন আমাকে করতে চাই যে এই মিছিল ঠেকানোর জন্য প্রশাসনের কাছে অস্ত্রটা কি? তারা কি অস্ত্র নিয়ে মিছিল করছে? তারা কি লাঠিসোঁটা নিয়ে করছে? পুলিশের হামলা করছে, তারা বের হয়ে গিয়ে এই তো বিএনপিরই তো লোকদেরকে মারধর করছে, অত্যাচার করছে। তো এই সব কিছু দেখে শুনে বুঝেও আমরা তাদেরকে নিষিদ্ধ না করলে আপনি প্রশাসনকে কেন প্রেশার দিবেন যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে? কি করেছে তারা? আপনার এভিডেন্সটা কি? তো আমরা বলছি যে আপনি জনগণের উপর এটা ছেড়ে দেবেন। সেই জনগণের প্রতিনিধিত্ব হেলাল ভাই করেন, সেই জনগণের প্রতিনিধিত্ব শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক কর্মী হিসাবে আরও যারা আছে তারা করেন। সেই জনগণের প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা যদি সরকারকে স্ট্রংলি আমাদের অভিমতটা দিতে পারতাম, তাহলে তো এই সরকার বাধ্য হতো। আমরা সেই জায়গাটা তো নিতে পারি নাই। সেই জায়গাটা আমাদের এখনও সময় আছে। আমরা যদি নির্বাচন, বিচার, সংস্কার, এই তিনটা জিনিসেরই মূল স্রোতটা সেখান থেকে শুরু হবে, যখন তাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আসবে, তখনই এই যারা পালিয়ে যাচ্ছে, যাদেরকে পালাতে সহযোগিতা করা হচ্ছে, নির্বাহী আদেশের মধ্যে দিয়ে হবে নাকি আইসিটি অ্যাক্টে আবার যে আগের সেটাকে পুনর্বহাল করা হবে? এটা তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে যখন রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে, তখন রাজনীতিবিদরাই সরকারকে পরামর্শ দিবে। 2 হচ্ছে সরকার তখন রাজনীতিবিদদের সাথে পরামর্শ করবে যে আমরা নির্বাহী আদেশে করলে এক ধরনের হবে, আমরা আইসিটি অ্যাক্টের মাধ্যমে করলে একরকম হবে। তাদের আরেকটা হচ্ছে তাদের যে কোনো একটা বিচার, আপনি আমার তো বিচার রাত 9টা 10টা পর্যন্ত আমাদের বিচার হয়েছে। এই হিলাল ভাই রাত 8টা 9টা পর্যন্ত তো আমরা একসাথে থেকেছি কোর্টে, আমাদের 80 জন, একদিনে 80 জন সাক্ষী নেওয়া হয়েছে। তো সেই দেশই তো আছে এখন। আমরা বলছি যে সেইটা দরকার নাই। আপনি 8 মাস হয়ে যাওয়ার পরও একটা বিচারের রায় দিয়ে তো এই দলকে নিষিদ্ধ করা সম্ভব।